আপনি জানেন, আমি কখনো ভাবিনি কেউ আমাকে এমনভাবে ভালোবাসবে। জীবনের এতগুলো বছর ভালোবাসাহীন, অবহেলা, অনাদরে বড় হওয়ার ভালোবাসা শব্দটা থেকে বিশ্বাসই উঠে গিয়েছিল। কিন্তু আমার সেই বিশ্বাস আবারও ফিরিয়ে আনলেন আপনি। আপনার চোখে আমার জন্য যে ভালোবাসা দেখি, তা আমার আত্মায় ছুঁয়ে যায়। আপনার প্রতিটা কথায় যেন আমি নিজেকে নতুন করে খুঁজে পাই। সে চোখ নামিয়ে নিজের আঙুল থাকা আংটিটার দিকে তাকায়। এটার ঝিকিমিকির চেয়েও বেশ উজ্জ্বল তখন তার মুখের হাসি। সে জাহানের চোখে চোখ রেখে বলে, আপনি আমার জীবনের সেই উপহার, যেটা চাইলেও কখনো কল্পনা করতে পারিনি। আমি চিরকাল আপনার এই ভালোবাসার ছায়ায় বাঁচতে চাই জাহান। আর যদি কখনো অভিমান করি, মন খারাপ করি, জানবেন তার মাঝেও আমি শুধু আপনারই হয়ে থাকতে চাই। তারপর সে জাহানের শক্ত করে জড়িয়ে ধরে। পরিবেশও বোধহয় তাদের পবিত্র ভালোবাসার পূর্ণতা দেখে খুশি হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর জাহান মেহরিমার মুখশ্রী তার বক্ষ থেকে উঠে দুই হাতের আজলায় নেয়। মেহরিমার কপালের সাথে নিজের কপাল থেকে চোখ বন্ধ করে নেয়। তারপর বলে, বউ, আজ যদি আমি তোমায় আমার করে নেই, তাহলে কি তুমি রাগ করবে? আজ রাতে আমি তোমায় শুধু ভালোবাসতে চাই না, তোমার সমস্ত সত্তার নিজেকে বিলীত করে দিতে চাই। তোমার শরীর নয়, আমি তোমাকে আত্মাকে ছুঁতে চাই। মেহু, আজ রাতে আমি শুধু শুতে চাই না, তোমার মাঝে নিজেকে খুঁজে পেতে চাই। তুমি কি আমায় সেই ঘন নীরবতার প্রবেশ করতে দেবে, যেখানে ভালোবাসার শরীরে নয় আত্মায় লেখা থাকে? জাহান কথাগুলো শেষ করে মেহরিমার দিকে তাকিয়ে থাকে তার উত্তর জানার জন্য। মেহরিমা জাহানের কথাগুলো বুঝতে পেরে লজ্জায় লজ্জাবতী গাছের মতো আরও নেতিয়ে পড়ে। সেও চাইছে আর জাহানের অস্তিত্বের সাথে মিশে যেতে, তাকে একান্ত নিজের করে পেতে চাইছে। কিন্তু ওই যে লজ্জা, সে যে স্বাভাবিকের চেয়েও একটু বেশি লাজুক। মেহরিমার কাছে আবারও বাচ্চাদের মতো আবদার করে বলে, বারো জাহান মেহু, আজ রাতে আমি কি তোমার ভালোবাসতে পারি বউ? ইস রে, কি কিউট আবদার! ভালোবাসার মানুষটি ভালোবাসতে চাইছে, তাও এত কিউট করে। মেহরিমা কেন কোনো প্রেয়সী তার প্রেমিক পুরুষে ফিরিয়ে দিতে পারবে না এই আবদারে? মেহরিমার হঠাৎই এক দুঃসাহসিক কাজ করে ফেলে। সে জাহানের এক গালে হাত রেখে তার অন্য হাত দিয়ে জাহানের চোখ চেপে ধরে তাদের দুজনের অধর মিলিয়ে দেয়। স্পষ্টটা স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ডের জন্য, কিন্তু অনুভূতির গভীরতা ছিল অবর্ণনীয়। মেহরিমা তার অধর সরিয়ে এনে জাহানের কাঁধে মুখ লুকিয়ে নেয়। লজ্জায় তার কাল দুটো গরম হয়ে এসেছে। মেহরিমা মুখে কিছু না বলেও জাহানকে তার সম্মতির কথা বুঝিয়ে দিয়েছে নিজের কাজে দ্বারা। অন্যদিকে মেহরিমার এমনভাবে উত্তর দেওয়া জাহানের চিত্ত উল্লাসে মেতে ওঠে। আজ তার প্রেয়সী অনুমতি দিয়েছে তাকে ভালোবাসার। এত খুশি জাহান কই রাখবে ভেবে পায় না। জাহান ছট করে মেহরিমাকে কোলে তুলে রুমের দিকে এগিয়ে যায়। রুমে এসে তাকে বেডে শুয়ে দিয়ে নিজে চলে যায় বেলকনির দরজায় লাগাতে। বেলকনির দরজা লাগিয়ে রুমে ডিমলার জ্বালিয়ে গায়ে থাকা ব্লেজারটা খুলে দূরে ছুঁড়ে মারে। কোথায় গিয়ে পড়লো সেদিনের আপাতত তার মাথা ব্যথা নেই। শার্টের বোতামগুলো খুলতে খুলতে বেড়ে উঠে আসে। জাহান যতই এক কদম করে এগোচ্ছে মেহরিমা নার্ভাস হয়ে পড়ছে। জাহান যখন একদম মেহরিমার কাছে এসে পড়ে তখন মেহরিমা ঘাবড়ে গিয়ে চোখ খিচিয়ে বন্ধ করে নিয়ে বেডশিট খামচে ধরে। তাকে এমনটা করতে দেখে জাহান বুঝে যায় মেহরিমা ভয় পাচ্ছে। বউকে ভয় দেখিয়ে তাকে আপন করে নেওয়ার মতো মানুষ জাহান না। সে চায় জাহান মেহরিমাকে যতটা স্পেশাল ফিল করতে চায় সে মোমেন্ট মেহরিমা যেন তা বুঝে। জাহান মেহরিমার দুই গালে তার রেখে তার কপালের মধ্যেখানে গভীরভাবে চুম্বন করে। জাহানের এই স্পর্শ মেহরিমার কাছে ম্যাজিকের মতো কাজ করে। তার সকল ভয় কাঁপানি সব দূর হয়ে যায়। জাহান এক এক করে মেহরিমার দুই চোখ কাপল নিজের ওষ্ঠের স্পর্শ দিয়ে সিক্ত করে তুলতে থাকে। মেহরিমা যখন একদম শান্ত হয়ে যায় তখন জাহান তার অধর স্পর্শ করে সেও অধর দ্বারা। মেহরিমা তার এক হাত দ্বারা জাহানের পিঠ আর অন্য হাত দ্বারা তার কাঁধের কাছের চুল খামচে ধরে তাকে আরও নিজের কাছে টেনে আনে। সময় তার আপন নিয়মে বইতে থাকে, সেই সাথে জাহান আর মেহরিমার ভালোবাসা আরও গভীর হতে থাকে। দুই ভালোবাসার মানুষ তাদের ভালোবাসাকে পেয়ে সময়ের জ্ঞান হারিয়ে ফেলে। সময় যতই পার হতে থাকে তালুকদার বাড়ি দোতলায় এই বদ্ধরুমের সুখের আর্তনাদগুলো ততই প্রখর হতে থাকে। দূরের মসজিদ থেকে আজানের পবিত্র বাণী ভেসে আসছে। আশেনের ঘুমটা তখনই ভাঙে। ভোর হয়ে এসেছে দেখে সে ভাবে এখন তাদের রুমে ফেরা উচিত। যে ভাবা সেই কাজ। সে তার বুকের ওপর বিড়াল ছানার মতো ঘাপটি মেরে শুয়ে থাকা বউয়ের চুলে হাত বুলিয়ে দিতে দিতে তাকে ডাকতে থাকে, হায়া, ও বউ ওঠো, রুমে যেতে হবে যে, সকাল হয়ে এসেছে।
আশিয়ান কোনো তাড়াহুড়া ছাড়া আস্তে ধীরে হায়াকে ডেকে তোলে। মূলত সে ভয় পাচ্ছে হায়াকে ডাকতে, কারণ আজ সারা রাত না সে ঘুমিয়েছে আর না বা মেয়েটাকে ঘুমাতে দিয়েছে। ৮ ঘন্টা হবে হয়তো তার চোখ বন্ধ করেছে, আর এরই মাঝে আজান দিয়ে দিয়েছে। এখন হায়া উঠে তার মাথায় বাঁশ দিয়ে বাড়ি মারতে চায়, তাহলে আশিয়ান বেশি একটা অবাক হবে না। হায়া একটি গাইগুই করতে করতে শোয়া থেকে উঠে বসে, গলা পর্যন্ত কাঁথা জড়িয়ে এক হাত দিয়ে চুল খামচে ধরে বসে থাকে কিছুক্ষণের জন্য। ২ দিন ধরে এত দৌড়ঝাঁপ করার পর আজ আবার অশান্ত আশিয়ানকে সামলে সে প্রচণ্ড ক্লান্ত। মাথা তো বউ বউ করছে তার। আশিয়ানের একটু খারাপই লাগে মেয়েটার বহাল দশা দেখে। আজ সে একটু বেশি বেপরোয়া হয়ে পড়েছিল। আশিয়ান নিজেই তার গায়ে কোনো মতো শাড়ি পেঁচিয়ে দিয়ে কোলে তুলে নেয়। মেয়ে তারপর হাঁটা লাগায় রুমের উদ্দেশ্যে। হায়া কোনো বাধা দেয় না বা রাগ দেখায় না। মূলত সে এসব দেখানোর মতো পরিস্থিতিতে নেই। আশিয়ান রুমে এসে সোজা চলে যায় ওয়াশরুমে। হায়াও সে একসাথে ফ্রেশ হয়ে বের হয়। আশিয়ান হায়ার সকল কাজ স্বতঃস্ফূর্তভাবে করে দেয়। দুজনে একসাথে নামাজে আদায় করে আশিয়ান হায়াকে বেডে আধা শোয়া করে বসিয়ে দিয়ে নিজে চলে যায় খাবার আনতে। ২০ মিনিট পর আশিয়ান মাঝের এক বোল নুডলস আর বড় এক গরম দুধ নিয়ে আসে। রুমে আসে হায়াকে জাগ্রত অবস্থাতেই পায় আশিয়ান। আশিয়ান খাবারগুলো আস্তে ধীরে হায়াকে খাইয়ে দিতে থাকে। এই পুরোটা সময় হায়া একটু শব্দ উচ্চারণ করেনি। আশিয়ান তাকে এত চুপচাপ দেখে ভেতরে ভেতরে বেশ অস্থির হয়ে পড়ে, কিন্তু বাইরে শান্ত। আশিয়ানের মনের অস্থিরতাও খানিক সময়ের মধ্যে গায়েব হয়ে যায় যখন কিনা হায়া বলে, আপনিও খান। আমার মুখে শুধু ঠুসছেন কেন? হায়ার গলা কাট শোনালেও তার আড়ালে যে ভালোবাসার যত্ন লুকিয়ে আছে সেটা আশিয়ানের থেকে ভালো আর কেই বা বুঝতে পারবে। আশিয়ান হায়ার সাথে সাথে নিজে খেতে থাকে। দুধটাও হায়া অর্ধেক খেয়ে বাকি অর্ধেকটা হায়া আশিয়ানকে খাওয়ায়। আশিয়ান খাওয়া দাওয়া শেষ করে এঁটো থালাগুলো নিচে রেখে রুমে এসে দেখে বেড খালি। বউ কই আমার? সর্বপ্রথম এই প্রশ্নটাই আশিয়ানের মস্তিষ্কে আসে। আশিয়ান ওয়াশরুমের দিকে তাকালে দরজা বন্ধ পায়। সে তড়িঘড়ি করে বেলকনিতে গেলে সেখানে তার বউকে পায়। হায়াকে দেখতে পেয়ে সে বড় এক নিঃশ্বাস ছাড়ে। বউটা ইদানিং চোখের আড়াল হলে তার বুকে ব্যথা শুরু হয়ে যায়। সে বিড়াল পায়ে হেঁটে হায়ার পেছনে এসে তাকে জড়িয়ে ধরে তার অল্প ভেজা চুলে মুখ ডুবিয়ে দেয়। বিড়বিড়িয়ে কতবার ক্ষমা চায়। নিজের ভালোবাসা জাহির করে তার ইয়ত্তা নেই। হঠাৎই হায়ার কিছু কথা সে স্তব্ধ হয়ে যায়। মনের মাঝে বিরাজমান ভালো লাগাগুলো নিঃশেষ হয়ে গিয়ে সেখানে ঠাঁই করে নেয়। সকালে ঘুম থেকে উঠতেই রাহার মাথাটা কেমন ভার ভার লাগতে থাকে। সে সাথে সে নিজের উপর ভারী কিছুর অস্তিত্ব অনুভব করে। পিটপিট করে চোখ মিলে তাকালে নিজেকে তাদের রুমে পায়। চোখ ঘুরিয়ে বুকের উপর ভারী বস্তুটার দিকে তাকালে রাহার চোখ দুটো কোটর থেকে বের হয়ে আসতে চায়। আফিফ নিজের শরীরের অর্ধেকাংশ রাহার উপর দিয়ে তার কাঁধে মুখ গুজে ঘুমিয়ে আছে। সে আর আফিফ একটা চাদরের তলায়। রাহা অনুভব করে তাদের দুইজনের গায়ে বস্ত্র বলতে সে চাদরটুকুই রয়েছে। বিষয়টা অনুধাবন করতেই তার হার্টবিট ফাস্ট হয়ে যায়। রাহা চোখ বন্ধ করে কাল রাতের কথা ভাবতে থাকে। আবছা আবছা করে মনে করতে থাকে তাদের দুইজনের এই অবস্থায় আসার আগের সময়টুকুর কথা। আফিফের মতো একজন প্রাপ্তবয়স্ক পুরুষের পক্ষে বউয়ের এমন আদরের স্পর্শে নিজেকে কন্ট্রোল রাখা খুবই কষ্টের হয়ে যায়। রাহা আফিফের কাঁধের কাছে শার্ট খামচে ধরে তার অ্যাডাম স্যাপেলে একের পর এক চুমু এঁকেই চলছে। মাঝে মাঝে আবার দাঁত দিয়ে টুকুর টুকুর করে কামড়ও দিচ্ছে। কামড়গুলোর ব্যথায় কম অনুভূতিদায়ক যন্ত্রণায় বেশি ছিল। আফিফ বহু কষ্টে রাহাকে নিজের কাছে ছাড়ায়। রাহার হাত দুটো নিজের এক হাতের মুঠোয় নেয় আর অন্য হাত দ্বারা তার থুতনি ধরে রেখেছে। রাহা কেমন উন্মাদের মতো করছে। রাহা বলে, এই শয়তান ছেলে, থামালি কেন আমায়? আমি চুমু খাচ্ছিলাম না ওই ফোলা ফোলা জায়গায়? ছাড় আমায়, আমি আরো চুমু খাবো। রাহার কথা শুনে আফিফের চোখগুলো রসগোল্লার মতো বড় বড় হয়ে যায়। একে তো রাহা তাকে তুই করে বলছে, দুই আবার চুমু খাওয়ার জন্য পাগলামি করছে। আফিফ পারে না হাত পা ছাড়িয়ে ছিটিয়ে দিয়ে কাঁদতে। সে কাঁদো কাঁদো গলায় বলে, রাহা, এমন করছো কেন সোনা? একটু শান্ত হয়ে বসো। আমি তোমার জন্য লেবুর শরবত নিয়ে আসছি, সেটা খেলে তোমার ভালো লাগবে। তোমার রাহা জেদ দেখিয়ে বলে, আমি কোনো শরবত টরবত খাবো না, আমি তোকে খাবো। আমাকে খাবে মানে? হতভম্ব হয়ে জিজ্ঞেস করে আফিফ। হ্যাঁ, আমি তোর গলার ওই উঁচু জায়গায় চুমু খাবো। ছাড় বলছি, ছাড় আমার হাত, না হলে কামড় দিলাম কিন্তু। রাহা কথাটা বলার সাথে সাথে একটা কামড় দিয়েও দেয়। আফিফ ব্যথায় রাহার হাত ছেড়ে দেয়। রাহা যেই না আফিফের গলার কাছে নিজের মুখ আনতে যাবে, আফিফ তখনই রাহাকে কোলে নিয়ে সোফা থেকে উঠে দাঁড়ায়।
তারপর বড় বড় পা ফেলে রাহাকে বেড়ে রেখে দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। রাহা তার পেছন পেছন আসতে নিলে আফিফ দরজা বাহির থেকে লক করে নিচে চলে যায় রাহার জন্য লেবুর শরবত নিয়ে আসতে। আসলে রাহা পূর্ব কখনোই ওয়াইন খায়নি। সে বাবার বিগড়ে যাওয়া সন্তান হলো, তার বাবা তাকে কিছু সীমানা বেঁধে দিয়েছিল। যেহেতু সে বাবা পাগল মেয়ে, তাই বাবার বেঁধে দেওয়া সীমানাগুলো বাইরে যায়নি। তাই আজ প্রথমবার তার পেটে লাল পানি প্রবেশ করে তাকে এতটা এলোমেলো করে দিয়েছে। আফিফ লেবুর শরবত নিয়ে ফিরে আসে 15 মিনিট পর। লেবু গুজে পাচ্ছিল না। মেয়ের জানায় লেবু নাকি শেষ হয়ে গিয়েছে। অগত্যা এই রাতে তার মায়ের বাগান ক্ষেত থেকে লেবু এনে তারপর শরবত বানায়। কিন্তু বেচারা এখনো বউয়ের ভয়ে রুমে ঢোকার সাহস পাচ্ছে না। নেশাগ্রস্ত হয়ে কেমন পাগলামিটাই না করছে রাহা। ভয় লাগছে আফিফের। তাও দোয়া দুরুদ পড়ে বুকে ফু দিয়ে আল্লাহর নাম নিতে নিতে রুমে প্রবেশ করে। কিন্তু রুমে ঢুকে দেখে বেড খালি। হঠাৎই পেছন থেকে দরজা বন্ধ করার শব্দ শোনা যায়। আফিফ জেনে পেছনে ঘুরবে তার আগেই রাহা বাদরের মতো লাফ মেরে তার কাঁধে ধরে ঝুলে যায়। ঘটনার আকস্মিকতায় আফিফের হাত থেকে জুসের গ্লাসটা ফ্লোরে পড়ে গিয়ে ভেঙে যায়। রাহা আফিফের কাঁধ ধরে ঝুলতে ঝুলতে বলে, হাউ মাউ খাও, আমি ভূত, এখন তোর ঘাড় মটকাবো জামাই। কথাটা বলার সাথে সাথে রাহা আফিফের কাঁধে কামড় ধরে। ব্যথায় আফিফের লোম খাড়া হয়ে যায়। আফিফ সেই অবস্থাতেই কোনো মতে বিছানার কাছে এসে রাহাকে ঝটকা দিয়ে বিছানায় ফেলে দিয়ে দৌড়ে ড্রেসিং টেবিলের কাছে চলে যায়। সেখানে গিয়ে আয়নার সাহায্যে কাঁধের দিকে তাকালে অবাক হয়ে যায়। রাহা যে জায়গাটায় কামড় দিয়েছে সেখান থেকে রক্ত না বের হলেও লাল হয়ে ফুলে গিয়েছে। আর কয়েক সেকেন্ড গেলেই হয়তো রক্ত বের হয়ে আসতো জায়গা দিয়ে। আফিফের আস্তে আস্তে মেজাজ খারাপ হতে থাকে। সে পেছনে ঘুরে রাহাকে বকা দেওয়ার জন্য, কিন্তু রাহাকে দেখে তার মাথা আবারও চক্কর দিয়ে ওঠে। রাহা আফিফের একটা শার্ট পরে রয়েছে আর ট্রাউজারটাও বোধহয় আফিফের, কারণ এটা রাহার পায়ের তলায় চলে গিয়েছে। আফিফ অবাক হয়ে জিজ্ঞেস করে, এসব চেঞ্জ করলে কখন আর কেন? যখন আপনি আমায় ধোকা দিয়ে নিচে চলে গিয়েছিলেন, জানেন আমার মাথা না কেমন কেমন করছে, তাই বমি করেছি। জামাটা একটু নোংরা লেগে গিয়েছিল, তাই চেঞ্জ করে ফেলেছি। কাঁদো কাঁদো গলায় বলে রাহা। আফিফের বুক চিরে কান্না বের হতে যায়। সে একটা দীর্ঘশ্বাস ফেলে রাহার কাছে এসে তার 2 গাল হাত রেখে কোমল গলায় বলে, রাহা সোনা পাখি, তুমি তো লক্ষ্মী মেয়ে তাই না? তো লক্ষ্মী মেয়ের মতো সবার কথা শুনো। তুমি একটু শান্ত হয়ে বসো, আমি নিচে যাব আর আসবো। তোমার মাথায় কেমন কেমন দূর করার ওষুধ নিয়ে আসছি। হ্যাঁ, রাহা নিজের গাল থেকে হাত সরিয়ে তাকে হ্যাঁচকা টান দিয়ে বিছানায় ফেলে দেয়। তারপর তার পেটের উপর বসে মুখের দিকে ঝুঁকে এসে বলে, কোনো ওষুধ লাগবে না, আমার বড় ওষুধ তো আপনি। এই আফিফ, আপনি আমায় ভালোবাসেন না কেন? হ্যাঁ, জানেন কেউ আমায় ভালোবাসে না, কেউ না। কথাটা বলে সে আফিফের বুকের উপর শুয়ে থাকতে থাকে। আফিফ তার প্রতি মায়া হয়। সে রাহার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, কে বলেছে কেউ তোমায় ভালোবাসে না? তোমার আব্বু আম্মু পাপা ভাই, আমার আব্বু আম্মু সবাই তোমাকে কত ভালোবাসে। আর আপনি? আফিফ রাহার প্রশ্নটা শুনে থমকে যায়। এমন না তার মনে অন্য কেউ আছে বা রাহাকে তার ভালো লাগে না। রাহা তার আশেপাশে থাকলে প্রচণ্ড ভালো লাগে। মেয়েটা হাসলে যখন তার গালে সুন্দর দুটো টোল পড়ে, তখন তার মন চায় সেখানে একটা আদর দিতে। সে রাহাকে সবসময় স্পেশাল ফিল করাতে চায়। এসব যদি ভালোবাসার লক্ষণ হয় তাহলে আফিফ ভালোবাসে। হ্যাঁ, সে তার স্ত্রীকে ভালোবেসে ফেলেছে, কিন্তু সে একটু দ্বিধান্বিত। রাহা তাকে আবারও প্রশ্ন করে, হায়াকে তার বর কত ভালোবাসে। মেহেরুমার বরের কথা তো বাদই দিলাম, সে তো বউ বলতেই পাগল। আদিবাকেও তার বর ছোট থেকেই ভালোবাসে। আর আমার বর, আমার ভাগ্যটা এবারও খারাপ। আসলে আমার মতো মেয়ের জন্য এমনটাই হওয়া উচিত, তাই না? সবসময় বাবার টাকায় চলে অন্যদের ছোট করেছি, তো কষ্ট দিয়ে কথা বলেছি, তাদের ক্ষতি করার চেষ্টা করেছি, তাই তো আল্লাহ এখন আমায় পানিশমেন্ট দিচ্ছে। আমি জানি তো আমি পচা মেয়ে, খুব পচা। আমার সাথে এমনটাই হওয়া উচিত। বমি করার কারণে নেশার প্রভাব কিছুটা কমেছে রাহার। সেসব কথা বলছে আর কাঁদছে আফিফের বুকুর উপর শুয়ে শুয়ে। আফিফ তার মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত করতে করতে বলে, কে বলেছে রাহা পচা? আমার দেখি লক্ষ্মী মেয়ের মধ্যে রাহা একজন। কাঁদে না সোনা পাখি। লক্ষ্মী মেয়েদের তো সকলেই ভালোবাসে,
তাদের বররাও। তাহলে আপনি কি আমায় ভালোবাসেন আফিফ? আফিফ নিজের মনে দ্বিধা থাকায় কিছু বলে না, চুপ করে থাকে। রাহার হুট করে কি হলো? সে আফিফের পরিধেয় শার্টের বোতাম খুলতে থাকে। আফিফ থতমত খেয়ে তাকে থামাতে নেয়, কিন্তু রাহা নিজের কাজ করে চলেছে। আফিফ অস্থির হয়ে বলে, এমন করছো কেন রাহা? প্লিজ এমন করো না। তুমি এখন নেশাগ্রস্ত। যখন তোমার নেশা কেটে যাবে তখন তোমার এসব কিছু মনে থাকবে না, তোমার দোষারোপ করবে। প্লিজ শান্ত হও একটু। কে বলেছে আমি নেশাগ্রস্ত? আই এম ফিট অ্যান্ড ফাইন ডাক্তার সাহেব। আর আপনাকে দোষারোপ করার কি আছে শুনি? আমরা তো স্বামী স্ত্রী, এগুলো আমাদের মধ্যে কমন ব্যাপার। আপনি শান্ত হন আর আমায় আদর নেন। পারলে নিজেও করতে পারেন, আমি কিচ্ছু মনে করব না। কথাগুলো বলতে বলতে সে আফিফের শার্টের সবগুলো বোতাম খুলে ফেলে। তারপর সেখানটায় নিজের নরম অধরের উষ্ণ স্পর্শ দিতে থাকে। আফিফ তাকে থামানোর চেষ্টা করছে, কিন্তু রাহা নিজের সিদ্ধান্তে অটল। সে আজ স্বামীর ভালোবাসা নিয়েই ছাড়বে। শত হোক আফিফ একজন প্রাপ্তবয়স্ক পুরুষ। কোনো নারী যদি নিজ থেকে কাছে যাওয়ার আহ্বান করে, আর সে নারীটি যদি হয় হালাল, তাহলে কোনো পুরুষকে আর আহ্বানে সাড়া না দিয়ে পারে? মহামানবরা ছাড়া হয়তো পারে না, কিন্তু আফিফ তো মহামানব নয়, সে তো সাধারণ মানুষ। আফিফ শক্তি খাটিয়ে রাহাকে উল্টে বেড়ে ফেলে দেয়। রাহা তখনও তার গলা জড়িয়ে ধরে আছে। আফিফ একটা শুকনো ঢুক গিলে বলে, ভালোবাসা ছাড়া সম্পর্কে কোনো নিশ্চয়তা নেই রাহা। শারীরিক আকর্ষণ কখনোই একটা সম্পর্ক টিকিয়ে রাখতে পারে না। তুমি আরেকবার ভেবে দেখো প্লিজ। আমার প্রতি যে আপনার বিশেষ একটা ফিলিংস আছে সেটা আমি বহু আগেই বুঝে গিয়েছি ডাক্তার সাহেব। আপনি সেটা প্রকাশ করতে না চাইলেও আপনার চোখ আমায় তা জানিয়ে দিয়েছে। আর আমি যে আপনার প্রতি কিছু ফিল করি না এমনটাও না, কিন্তু পাপার পর আপনার কাছে আমি নিজেকে নিরাপদ মনে করি। আপনি একটু দেরি করে আসলে আমার বুকটা কেমন ধড়পড় ধড়পড় করতে থাকে। আপনি ঠিক আছেন তো? এই প্রশ্নটা বুকের ভেতর ঝড় তুলে দেয়। আপনাকে সুস্থ সবল না দেখা অবধি সেই ঝড় থামে না। আর এসব কিসের লক্ষণ ডাক্তার সাহেব বলুন না? আমার মন তো বলে এসব প্রেমের পড়ার লক্ষণ, কিন্তু মস্তিষ্ক বলে এত তাড়াতাড়ি কি করে আবার প্রেমে পড়লাম আমি? মন ও মস্তিষ্কের এই আলাদা আলাদা উত্তরে আমি অতিষ্ঠ। আমাদের সম্পর্ক অন্যদের মতো ভালোবাসা দিয়ে না শুরু হোক। আপনি না হয় আমায় ভালোবাসা শিখিয়ে দিয়েন। আমি সব বুঝে শুনেই আজকে এই পদক্ষেপটা নিচ্ছি। আপনি প্লিজ আমায় ফিরিয়ে দিবেন না? কথাগুলো বলতে বলতে রাহা চোখের কার্নিশ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে থাকে। আফিফ এতক্ষণ এক ধ্যানে স্ত্রীর দিকে তাকিয়েছিল। রাহার কথা শেষ হতে আফিফ রাহার চোখের পানি মুছে দিয়ে তার কপালে এক দীর্ঘ চুম্বন করে। আফিফের গলায় থাকা রাহার হাতের বন্ধন আরও মজবুত হয়। রাহা আফিফের দ্বিধা বুঝতে পেরে নিজের সর্বপ্রথম তাদের দুজনের অধর এক করে নেয়। আফিফ মনে মনে কিছুটা সংশয় নিয়ে স্ত্রীকে ভালোবাসার চাদরে মুড়িয়ে নেয়। সময় গড়ানোর সাথে সাথে আফিফের সেই সংশয়ও মন থেকে দূর হয়ে যেতে থাকে। আগামীকাল কি হবে এটা ভেবে আজকের সুন্দর মুহূর্তটা সে নষ্ট করতে চাইছে না। রাহার সাথে একবার যখন তার বিয়ে হয়ে গিয়েছে, এই জীবনে সে আর রাহাকে ছাড়ছে না। আফিফ তার কানের কাছে মুখ নিয়ে এসে বলে, এই এক জীবনে তোমার আসিফ মাহমুদের কাছ থেকে মুক্তি নেই সোনা পাখি। বর্তমান গতকাল রাতের সব কথাই রাহার আস্তে আস্তে মনে পড়ছে। রাহা তৃপ্তিদায়ক একটা শ্বাস নেয়। একটা হাত উঠিয়ে আফিফের চুলের ভাঁজে গুঁজে দিয়ে আলতো হাতে টানতে থাকে। আফিফের বোধহয় বিষয়টা ভালো লাগে, যার কারণে সে একটু গুঙ্গিয়ে ওঠে। রাহা আস্তে আস্তে করে তার মাথা উঠিয়ে আফিফের এলোমেলো চুলের উপর চুম্বন করে। বিড়বিড়িয়ে বলে ওঠে, আমি স্বেচ্ছায় আপনার বন্দিনী হলাম ডাক্তার সাহেব। আসিয়ান, আমি একটি সুস্থ স্বাভাবিক লাইফ চাই, যেখানে অন্যায় অপরাধের বিন্দু মাত্র স্থান থাকবে না। এবং এই সুন্দর লাইফে আমি আপনাকে আমার অর্ধাঙ্গ হিসেবে চাই। এর জন্য আমার একার এফোর্ট কখনোই যথেষ্ট হবে না। এর জন্য আমার আপনার হেল্প প্রয়োজন। আশান হায়ার কথাগুলো মনোযোগ দিয়ে শোনে। হায়া কথাগুলো বলে থামতেই আশান তাকে নিজের দিকে ফেরায় আর দুই গালে হাত রেখে বলে, আমিও তোমার সাথে একটা হ্যাপি ম্যারিড লাইফ চাই। এর জন্য আমি যা যা করতে হবে আমি করব। তুমি বলো আমি কি করতে হবে? আমি সব করব তোমায় নিজের কাছে রাখার জন্য। আশানের কথা শুনে সত্যিকার অর্থে হায়ার মনটা ভালো হয়ে যায়। আশান তাকে একটু বেশি ভালোবাসে, তার প্রমাণ সে বারংবার দিয়ে আসছে তাদের বিয়ের পর থেকে। হায়া বলে, বিদেশ যাওয়ার পর থেকে আমায় বিয়ে করার দিন পর্যন্ত সব ঘটনা আমায় খুলে বলুন।
আমি চাই না আপনার দ্বারা সংঘটিত অন্যান্য কর্মগুলো কথা আমাকে অন্যের থেকে শুনতে হোক। আপনার মুখে শুনলে আমি হয়তো এতটা বেশি কষ্ট পাবো না যতটা অন্যের মুখে শুনে পাবো। ফারাবি ভাইয়ার থেকে আপনার ওই কাজের কথা আমি শুনে কতটা কষ্ট পেয়েছিলাম তা শব্দে প্রকাশ করতে পারবো না আমি। আহসান হায়ার কথাগুলো শুনে তার দিকে এক ধ্যানে তাকিয়ে ভাবতে থাকে। আসলে আমার আর উচিত হবে না হায়ার থেকে কিছু লুকোনো। আমার অর্ধাঙ্গিনী হিসেবে হায়ার সবটা জানার অধিকার আছে। সত্যিগুলো একদিন না একদিন সামনে আসবে। সেই সত্যগুলো অন্যের কাছ থেকে জানার আগে আমার থেকেই না হয় জানুক। আহসান হায়াকে নিয়ে ব্যালকনিতে রাখা ইজি চেয়ারে বসে পড়ে। হায়ার মাথাটা নিজের বুকে রেখে সে বলতে শুরু করে। আচ্ছা শোনো তাহলে, আমি লন্ডন চলে যাওয়ার পর যখন একা থাকতে শুরু করলাম, তখন আমার একাকিত্ব আমার ভুলগুলো বোঝাতে শুরু করলো। সবসময় বাবা মায়ের ছায়াতলে থেকে বড় হয়ে সেখানে গিয়ে বড্ড একা হয়ে পড়েছিলাম। তারপর আমি এমনভাবে চলে যাওয়ার জন্য যখন আম্মু আর বাবা আমার সাথে কথা বলতো না, তখন তো কষ্টে বুকটা ফেটে যেত। তারা আমার সাথে কথা না বললেও আমি তাদের খোঁজ খবর ঠিকই নিতাম। কিভাবে? এদিকে হায়া প্রশ্ন করে ওঠে। আহসান হায়ার চুলের ভাঁজে নিজের আঙুলের স্পর্শ দিতে দিতে বলে, আফিফের মাধ্যমে। তখন পরিবারের খোঁজ খবর নেওয়ার একটাই মাধ্যম ছিল, আফিফ। আফিফের কাছ থেকে পরবর্তীতে তোমার সম্পর্কে জানতে পারি। আমি যখন চলে গিয়েছিলাম তখন আমার কারো কথাই মাথায় ছিল না। সকলের উপর প্রচণ্ড রাগ নিয়ে, বিশেষ করে তোমার উপর এক প্রকার ঘৃণা নিয়ে দেশ ছেড়েছিলাম। তখন মাথায় শুধু এটাই ঘুরছিল, বিয়ে মানে আমার স্বাধীনতার অপমৃত্যু, অপর একজন মানুষের অযাচিত দায়িত্ব। আমি এসবের থেকে মুক্তি নেওয়ার জন্যই দেশ ছেড়েছিলাম। কিন্তু পরবর্তীতে যখন তোমার সামাজিক দুর্দশার কথা জানতে পারি, ভীষণ গিল্টি ফিল হতে থাকে। লন্ডন যাওয়ার 6 মাস পর বাবা মা ও বাবাই মামা আমার সাথে যোগাযোগ করে। বাবা আমার সাথে কথা না বললেও বাকিরা কথা বলে আর আমায় ক্ষমাও করে দেয়। তারপর আমি বাবাইয়ের কাছে তোমাকে দিতে বললে সে বলে, তোমার মাত্রই একটু ওভারকাম করছো সবকিছু থেকে। এখন যদি আবার আমার সংস্পর্শে আসে তাহলে তোমার মেন্টাল হেলথ আবারও বিগড়ে যেতে পারে। তাই আমি যেন তোমার সাথে যোগাযোগ না করি। বিষয়টা প্রথমে মেনে নিলেও কয়েকদিন যাওয়ার পর তোমার সাথে কথা বলার জন্য মনটা কেমন ছটফট শুরু করলো। অপরাধ বোধে নাকি অন্য কিছু জানি না, একসময় না পেরে তোমার সাথে যোগাযোগ করেই ফেললাম। কিন্তু তুমি তো দিলে আমায় ব্লক মেরে। তখন অদ্ভুত একটা জেদ চেপে বসলো। তোমার থেকে ক্ষমা না চাওয়া পর্যন্ত আমি কিছুতেই তোমার বিষয়টা ভুলতে পারবো না। এই ভেবে একটা ফেক আইডি খুললাম। নামটা কি জানো? কি? ঘুমো ঘুমো কণ্ঠে বলে হায়া। রুমা মাহবুব। নামটা বলে আহসান দাঁত কেলিয়ে হেসে দেয়। অন্যদিকে আহসানের মুখে এই নামটা শুনে হায়ার সব ঘুম পালিয়ে যায়। সেখানে ঠাঁই নেয় অবাকতা। রুমা মাহবুব তো তার সেই ফেসবুক ফ্রেন্ড, যে কিনা প্রায় 1 বছর আগে হারিয়ে গিয়েছিল। হায়া মনে মনে সময়ের হিসাব করলে সেটা গিয়ে দাঁড়ায় আহসানের বাংলাদেশ ফেরার সময়। তার মানে আহসানের সেই রুমা মাহবুব? হায়া বিস্ময় নিয়ে বলে, তার মানে আমার সেই হারিয়ে যাওয়া ফ্রেন্ডটা আপনি? হ্যাঁ আমার জান, আমি অচেনা কারণে তোমার মায়ে পড়ে গিয়েছিলাম। তোমার সাথে কথা বলার জন্য মনটা ছটফট করতো। আমায় ব্লক করার পর আমার সেই ছটফটানি আরও বেড়ে গেল। আর তখনই আমি রুমা মাহবুব নামের ফেক আইডি খুলে তোমার সাথে কথা বলা শুরু করি। আস্তে আস্তে তোমার মায়া আরও বাড়তে থাকে এবং একসময় গিয়ে আমি উপলব্ধি করতে পারি আমি তোমায় ভালোবেসে ফেলেছি। কিন্তু কিভাবে তোমায় আমার মনের কথাটা জানাবো এসব ভাবতে ভাবতে দিন কাটছিল। তখনই তোমার আর ফারাবির এঙ্গেজমেন্টের খবরটা পাই। সেদিন লন্ডনে ইতিহাসের সব রেকর্ড ভঙ্গ করে সবচেয়ে বেশি ঠান্ডা পড়েছে। সেই ঠান্ডার মাঝে আমি 2 ঘন্টা সাবান নেই। পরবর্তীতে অবশ্য 1 সপ্তাহ বিছানায় চিৎপরাং হয়েছিলাম। সুস্থ হয়ে ওঠার পর সিদ্ধান্ত নিই জীবনের প্রথমবারের মতো যাকে মনে ধরেছিল তাকেই সঙ্গিনী করব। তারপর আমার জব ছেড়ে রিসার্চের কাজে লেগে পড়ি। উদ্দেশ্য ছিল যত তাড়াতাড়ি সম্ভব রিসার্চ পেপার জমা দিয়ে দেশে ফিরে তোমায় আমার খরণী করা। দেশে আসার পর তোমার ইগনোর আমায় আরো জেদি করে তুলেছিল। সত্যি বলতে তখন আমার মেয়েলিকেও কিছুটা কাজ করছিল। আর তখনই আমি ফারাবির সাথে তোমার বিয়েটা আটকাতে ওর বোনকে কিডন্যাপ করাই। আহসান এক নিঃশ্বাসের কথাগুলো শেষ করে। হায়ার কোনো সারা শব্দ না পেয়ে সে নিজের বুকের দিকে তাকালে দেখতে পায় হায়া ঘুমিয়ে পড়েছে। নিজের ঠোঁটটা বাচ্চাদের মতো একটু উল্টে ঘুমাচ্ছে। আহসানের কাছে হায়াকে এত আদর আদর লাগছে যে সে টপ কয়েকটা চুমু এঁকে দেয় হায়ার অধরে। তারপর আলতো হাতে তাকে নিয়ে রুমে এসে অতি সাবধানে বিছানায় শুয়ে দেয়। জানালার পর্দাগুলো সুন্দর করে মেলে দিয়ে এসির পাওয়া বাড়িয়ে দিয়ে নিজেও বিছানায় শুয়ে পড়ে। প্রিয়তমা নারীটিকে নিজের বক্ষে আগলে নিয়ে নিদ্রাপুরীর কোলে ঢলে পড়ে। বহুদিন কেটে যায় সময়ের শান্ত সরবরে। আসেন হায়া, জাহান, মেহরিমা, জাহিন আদিবাদীদের সংসার যেন এক একটি শব্দহীন গানের মতো, যার প্রতিটি নোটে মিশে আছে মমতা, ভালোবাসা, নির্ভরতার অনুপম সুর। তাদের দাম্পত্য জীবনের প্রতিটি সকাল যেন হয়ে ওঠে নতুন শুভারম্ভ, আর প্রতিটি সন্ধ্যা ধরা দেয় একটি শান্ত পূর্ণতা হিসেবে। তারা সকলে পরিপূর্ণ হৃদয়ে নিজেদের সঙ্গীদের গ্রহণ করেছে, যেখানে গ্রহণ নেই কোনো অতৃপ্তি, নেই কোনো অভিমান, আছে কেবল গভীর সন্তুষ্টি আর এক চিরন্তন ভালো লাগার আশ্রয়।
সন্তানদের সুখে দেখে তাদের সকলের বাবা মায়েদের চোখে খুশিতে ভিজে ওঠে মাঝে মধ্যে। কিন্তু এই তিন জুটির বাইরে আরেক জুটি রয়েছে আমাদের এই ভালোবাসার গল্পে, যাদের মাঝে চলছে অঘোষিত বিচ্ছেদ। এই জুটি কোনটা আপনারা কি আন্দাজ করতে পারছেন? হ্যাঁ, তারা হলো আফিফ ও রাহা। তাদের কাছাকাছি আসার এই দিনটার পর থেকে তাদের বিচ্ছেদ শুরু হয়েছে। কেন চলছে সেটা তাদের কারোর কাছে নেই। হায়া, মেহরিমা আর আদিবার ভার্সিটি আবার শুরু হয়েছে। ইতিমধ্যে তাদের রেজাল্ট দিয়েছে এবং হায়া ও মেহরিমা ফার্স্ট ক্লাস পেলেও আদিবা পায়নি। এতে যদিও তারা কিছু যায় আসে না, কারণ সে তো আর পড়ালেখাই করতে চাইছে না আর। কিন্তু তার স্বামী মহাশয় শ্বশুরবাড়ির লোক শুনলে তো তাদের এক কথা, আগে পড়ালেখা করে সংসার সংসার তুমি করার সময় পাবে, কিন্তু পড়ালেখার সুযোগ একবার চলে গেলে এক সময় না এটার জন্য আফসোস করতে হয়। তাই তো আদিবার শত বিতৃষ্ণা অনিচ্ছা সত্ত্বেও তাকে পড়ালেখা চালিয়ে যেতে হচ্ছে। হায়া, মেহরিমা ও রাহা এক ভার্সিটিতে পড়লেও আদিবা অন্য ভার্সিটিতে পড়ে। ভার্সিটিতে হায়া ও মেহরিমা একসাথে থাকে। ছুটির পর মেহরিমার জন্য বাসা থেকে গাড়ি পাঠিয়ে দেওয়া হয়, সেটাতে করে মেহরিমা বাসায় এসে পড়ে আর হায়া চলে যায় তার বাড়ি। কাজ শেষ করে দুই বান্ধবী ভার্সিটির মাঠের দিকে হাঁটা দেয়। আর একটা ক্লাস রয়েছে, কিন্তু সেটা 1 ঘন্টা পর। তাই 1 ঘন্টা তারা গল্প করে কাটাবে বলে ঠিক করেছে। যেই ভাবা সেই কাজ। তারা মাঠে গিয়ে বসার জন্য জায়গা খুঁজতে থাকে। তখনই তাদের নজরে পড়ে খানিকটা দূরে একটা শান্ত জায়গা উদাসীন মুখ করে অস্ত্র ভর্তি চোখ নিয়ে বসে থাকা রাখাকে। হায়ার মেহরিমা নিজের মুখ চাওয়াচাই করে, তারপর নিঃশব্দ পায়ে হেঁটে তার পাশে গিয়ে বসে পড়ে। তারা দুজন রাহা পাশে বসার পরও রাহার কোনো খেয়াল নেই। সে এক ধ্যানে সামনের দিকে তাকিয়ে আছে। হায়া তার কাঁধে হাত দিয়ে ডেকে ওঠে। রাহা, কি হয়েছে তোমার? চোখ মুখ এমন কেন লাগছে তোমার? রাহা চমকে ওঠে হায়ার গলা শুনে। তারা তার চেয়েও বেশি চমকে যায় হায়া ও মেহরিমাকে নিজের পাশে বসে থাকতে দেখে। মেহরিমার দিকে এক নজরে কতক্ষণ তাকিয়ে থাকতেই হায়ার দিকে তাকিয়ে হালকা হাসার ভান করে বলে, কেমন আছো তোমরা? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু তোমার কি হয়েছে? কাঁদছো কেন তুমি? কান্নার বিষয়টা হায়াদের সামনে প্রকাশ হয়ে যাওয়ায় রাহা একটু বিব্রত বোধ করে। সে মেকি হেসে বলে, আরে কি আর হবে, কিছু হয়নি তো, আর কাঁদবো কেন? তাহলে অনেকক্ষণ চোখের পলক না ফেলে তাকিয়েছিলাম তো, তাই চোখে পানি জমেছে। হায়া বা মেহরিমা কারোরই রাহার কথা বিশ্বাস হয় না। রাহা চোখে বলে দিচ্ছে সে ভালো নেই। এবার মেহরিমা তার কাছে এসে তার কাঁধে হাত রেখে কোমল গলায় জিজ্ঞেস করে, তুমি বলছো এক, আর তোমার চোখ বলছে আরেক কথা। তুমি চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারো। রাহা মেহরিমার কথা শুনে তার দিকে একধানে তাকিয়ে থাকে। মেয়েটাকে একসময় সেও তার বাবা কতটা কষ্ট দিয়েছিল, আছে মেয়েটাই তার বিচ্ছেদ বিষাদ কারণ জানতে চাইছে, তাও আবার এত কোমল গলায়। মেয়েটা আসলে সহজ সরল আর ভীষণ ভালো মনের, না হলে তার জীবনের এত বড় একটা ক্ষতি করতে যাওয়া মানুষের সাথে রাহা তো পারবে না নিজের শত্রুর সাথে এত ভালো আচরণ করতে। মেহরিমা আবারও বলে, কি হয়েছে রাহা, সব ঠিক আছে তো? প্রশ্নটা শুনে রাহা 2 হাত দিয়ে মুখ ঢেকে হু হু করে কেঁদে দেয়। হায়া ও মেহরিমা চমকে যায় তাকে তার এমনভাবে কাঁদতে দেখে। তারা বুঝতে পারে বিষয়টা সিরিয়াস, তাই রাহা এমনভাবে কাঁদছে। রাহাকে তারা মন খুলে কাঁদতে দেয়। অনেক সময় কাঁদতে দেওয়া উচিত, এতে করে মনের অর্ধেক বিষাদ দূর হয়ে যায়। বেশ কিছুক্ষণ কান্না করার পর একটা সময় রাহা একা একাই থেমে যায়। রাহাকে থামতে দেখে মেহরিমা নিজের ব্যাগ থেকে পানির বোতল বের করে তাকে এগিয়ে দিয়ে খেতে। রাহা চুপচাপ সেখান থেকে কিছুটা পানি খেয়ে নেয়। পানি খাওয়া শেষে একটু সময় থম মেরে বসে থাকে, নিজে থেকে বলতে থাকে, জানো, আমি মেয়েটা না ছোট থেকে ভীষণ স্বার্থপর ছিলাম। বুঝ হওয়ার পর থেকে নিজেরটা ছাড়া আর কারোরটা ভাবতাম না। অনেকের থেকে তার প্রিয় জিনিস ছিনিয়ে নিয়েছি বা নেওয়ার চেষ্টাও করেছি, যার শাস্তি এখন এসে পাচ্ছি। ভাঙা ভাঙা গলায় কথাগুলো বলে রাহা। হায়া ও মেহরিমা কিছু বুঝতে পারছে না। রাহা আবার বলে, আমার বোধহয় তোমাদের মতো সংসার করা হবে না। আফিফ আমায় ছেড়ে দিবে। তার জীবনে নতুন নারীর আগমন ঘটেছে। রাহার কথাটা শুনে হায়া ও মেহরিমা যেমন কষ্ট পায়, তার চেয়েও বেশি অবাক হয়ে যায়। মেহরিমা আফিফ সম্বন্ধে যেমন একটা কিছু না জানলেও হায়া বেশ ভালোই জানে। আফিফ সেই আদর্শবান বাবার ছেলে, যে কখনো নিজের ব্যক্তিগত নারীর ব্যতীত অন্য কোনো নারীর দিক ভালো লাগার চোখ দেখায় না। সে আফিফ কিনা বিবাহিত হওয়া সত্ত্বেও অন্য নারীকে জীবনে এনেছে। কি হয়েছে একটু খুলে বলবে? আমি যতটা আফিফ ভাইয়াকে চিনি, সে এমনটা করতেই পারে না। আর বিয়েটা তো সে নিজের ইচ্ছেতেই করেছিল। তার বিয়ের 4 মাসের মাথায় আবার অন্য সম্পর্ক।
হায়ার প্রশ্ন শুনে রাহা ডুবে যায় তার জীবনের সুন্দরতম রাত কাটানোর পরের দিনে। অতীত। আফিফ ঘুম থেকে উঠে নিজেকে এলোমেলো অবস্থায় পায়। চোখ ঘুরে ফিরে এদিক সেদিক তাকালো, সে রমণীটাকে পায় না, যার জন্য আজ তার এলোমেলো অবস্থা। রাহাকে দেখতে না পেয়ে আফিফ চিন্তায় পড়ে যায়। রাহা আবার তাকে ভুল বুঝলো না তো? কথাটা মনে উঠতে তার বুকটা প্রচণ্ড জোরে ধক করে ওঠে। সে তড়িঘড়ি করে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে সে হসপিটালের জন্য রেডি হয়ে একবার নিচে নামে।